আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিবার অনুগতদের জন্য হাসিনার ফ্লট বন্যা। রাজুকের 1100 ফ্লট শেখ পরিবার, আওয়ামী আমলা ও বিচারপতিদের। দর্শক চলুন আমরা প্রতিবেদনটি একটু পড়ে আসি। দুই বোনের পরিবারের 6 জন নিয়েছেন 60 কাঠা ফ্লট, পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান, অফিস সহায়কও। জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা করার পুরস্কার হিসেবে মাইজ ভান্ডারকে ফ্লট। আইনের তোয়াক্কা না করে এক নির্বাহী আদেশে নিজের পরিবার ও অনুগত আমলা, বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাচল 1150 ফ্লট দিয়েছিলেন শেখ হাসিনা। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বাধ্য করা হয় বরাদ্দ দেওয়া ফ্লটগুলোকে বৈধতা দেওয়ার জন্য। ফলে রাজুকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কী হবে সে চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেওয়া ফ্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে। রাজুকের নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্বাহী আদেশে 1150টিরও বেশি ফ্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ফ্লটের প্রায় সব দলীয় বিবেচনা। আর উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের একজন ছাড়া বাকি 6 জনের নামে ফ্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে শেখ হাসিনা পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, শেখ রেহানা পেয়েছেন জাতির জনক ট্রাস্টের সহসভাপতি হিসেবে, সজীব ওয়াজেদ জয় নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে, সাইমা ওয়াজেদ পুতুল নিয়েছেন অটিজমের চেয়ারপারসন হিসেবে। এছাড়া রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক নিয়েছেন জাতির জনক ট্রাস্টের সদস্য হিসেবে। দুই বোনের পরিবারের 6 জন নিয়েছেন 10 কাঠা করে 60 কাঠা। আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রায় সবাই 10 কাঠা করে ফ্লট নিয়েছেন। এমপিদের মধ্যে কেউ কেউ 3 কাঠা ও 5 কাঠার ফ্লট নিয়েছেন। তবে তাদের মধ্যে ক্ষমতাসীনদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তারা পেয়েছেন 10 কাঠা করে। বিশেষ বিবেচনায় পূর্বাচলের ফ্লট প্রাপ্তদের মধ্যে রয়েছেন 9 জন বিচারপতি। তারা 5 থেকে 10 কাঠার ফ্লট পেয়েছেন। আবার তৎকালীন আওয়ামী লীগের একান্ত অনুগত অনেক আমলা রয়েছেন, তারাও 3 থেকে 10 কাঠার ফ্লট পেয়েছেন। তালিকায় দেখা গেছে শেখ হাসিনার খুব বেশি অনুগত ছিলেন, তাদের 10 কাঠা করে ফ্লট দেওয়া হয়েছে। কিছু সামরিক কর্মকর্তার নামও পাওয়া গেছে যারা 3 থেকে 5 কাঠার ফ্লট পেয়েছেন। সাবেক সচিবদের মধ্যে নজিবুর রহমান 10 কাঠা, শেখ শামীম ইকবাল 10 কাঠা, এবিএম আমিন উল্লাহ নুরি 7.5 কাঠা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক সচিব ফজলে কবির পেয়েছেন 7.5 কাঠা, হেলাল উদ্দিন আহমেদ 7.5 কাঠার ফ্লট পেয়েছেন। এমনকি সিএমএম রেজাউল করিম চৌধুরীও পেয়েছেন 10 কাঠার ফ্লট। এমন অনেক সচিব আছেন যারা তাদের কাজের ধরন অনুযায়ী 3 কাঠার ফ্লট পেয়েছেন, কিন্তু একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পেয়েছেন 10 কাঠার ফ্লট। এর বাইরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ 7.5 কাঠা, মিল বিটার সাবেক চেয়ারম্যান নাদির হোসেন পেয়েছেন 7.5 কাঠার প্লট। চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া 5 কাঠা, ডাক্তার পার্থপ্রতিম দাস ও ডাক্তার অনিন্দিতা দত্ত মিলে পেয়েছেন 5 কাঠার প্লট। ডাক্তার কনককান্তি বড়ুয়া 5 কাঠার প্লট পেলেও মন্ত্রী হিসেবে কনককান্তি ভাই দিলীপ বড়ুয়া পেয়েছেন 10 কাঠার প্লট। পূর্বাচল প্রকল্পে ফ্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 42 জন সাংবাদিক। তারা 3 থেকে 5 কাঠার ফ্লট পেয়েছেন। সাংবাদিকরা কেউ 7.5 কাঠা অথবা 10 কাঠার ফ্লট পাননি। তবে আমলা, রাজনীতিবিদ ও সাংবাদিক হিসেবে যাদের বিশেষ নাম আছে তাদের ফ্লটের আকার বেশ বড়। এর বাইরে কিছু অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন যারা 3 থেকে 10 কাঠার ফ্লট পেয়েছেন। দর্শক, প্রথম পাতায় আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান স্যারের। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির অঘোষিত যুদ্ধ, মার্কিন দখলদার বাহিনী 2021 সালে কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের কাছে হস্তান্তরের পূর্ব মুহূর্তে আফগানিস্তানের তৎকালীন দুর্নীতিবাজ পুতুল প্রেসিডেন্ট আশরাফ গনি বিমান ভর্তি ডলার নিয়ে পালিয়ে যান। এর দিন দুয়েকের মধ্যেই ইস্তাম্বুল থেকে কনক সরোয়ারের সঙ্গে তার ইউটিউব চ্যানেলে এক টক শোতে যোগ দিয়েছিলাম। আমি সেদিন মন্তব্য করেছিলাম, আফগান প্রেসিডেন্ট পালিয়েছেন,
হাসিনাও পালাবেন। সেই সঙ্গে আরও যোগ করেছিলাম, হাসিনাকে তার প্রভুর দেশ দিল্লিতেই পালাতে হবে। কনক সরোয়ার ইউটিউব চ্যানেলে খুঁজলে আফগান প্রেসিডেন্ট পালিয়েছেন, হাসিনাও পালাবেন থাম্বনেলে ওই ভিডিও আজও পাওয়া যাবে। বিদেশি শক্তির তাবেদার সেই আশরাফ গনি এখন আমিরাতে আছেন। গনির পালানোর 3 বছর পর হাসিনাকেও পালিয়ে শেষ পর্যন্ত দিল্লিতেই যেতে হয়েছে। এদিকে হাসিনার পতনের বছরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আসাদও রাশিয়ায় পালিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। 2024 সালে মুসলিম বিশ্বের দুটি দেশ ভয়ঙ্কর 2 স্বৈরশাসকের দীর্ঘ অপশাসন থেকে মুক্তি পেয়েছে। দর্শক, প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, যুক্ত হতে পারে নতুন মুখ। রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুর দিকে তিনি পদত্যাগ করতে পারেন। নাহিদ ইসলামের পদত্যাগের সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরিষদে অপরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে শূন্য হওয়া দপ্তরের একজন নতুন মুখ আসতে পারেন। ফলে 2-3 জন নতুন উপদেষ্টার যুক্ত হওয়ার পাশাপাশি বর্তমানদের দফতরও পরিবর্তন হতে পারে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শেষ হলো ডিসি সম্মেলন। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা উন্নয়নে কঠোর বার্তা। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল, বেকার যুবকদের প্রশিক্ষণ, প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধনের আওতায় আনারও নির্দেশ দেওয়া হয় তাদের। জেলা প্রশাসক সম্মেলনের কার্য অধিবেশনে গতকাল মঙ্গলবার এসব নির্দেশনা দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। দর্শক, আমরা একটি গ্রাফিতি দেখতে পাচ্ছি, দা ছুরি কাস্তে নিয়ে এবং রামদা নিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হাতে কয়েক যুবক। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল বৈষম্য বিরোধীদের রক্তক্ষয়ী সংঘর্ষ কুয়েটে। একটি প্রতিবেদন, আহত অর্ধশত, 10 জন হাসপাতালে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সঙ্গে ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর 1টার দিকে শুরু হয়ে এই রিপোর্ট লেখার সময় সন্ধ্যা 6টা পর্যন্ত তা অব্যাহত ছিল। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। অতীতে এই ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগের গুন্ডামি, নোংরামি ও সীমাহীন অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনের একজন শিক্ষক পর্যন্ত মারা যান। বিপ্লব উত্তর বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এখানে আর কোনো ছাত্র রাজনীতি ফিরবে না। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার ছাত্রদল কুয়েটে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাধারণ ছাত্রসহ বিসির কার্যালয়ে যাচ্ছিলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে। পথে ছাত্রদল কর্মীদের সঙ্গে মুখোমুখি হলে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় কুয়েটের পকেট গেট দিয়ে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, রামদা, চাপাতি, রড নিয়ে প্রবেশ করে। তারা ছাত্রদল কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালালে মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয় গোটা ক্যাম্পাস। সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রদল কর্মীরা পালিয়ে গেলেও বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে কুয়েটের আশেপাশে লোকজন নিয়ে পাল্টা হামলা করে। এতে ধাওয়া, পাল্টা দেওয়া ও বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ, একের পর এক শিক্ষার্থী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দর্শক, আরও একটি প্রতিবেদন আমরা লক্ষ্য করছি, শহীদ মিনারে 24 ফেব্রুয়ারি ছাত্রদের দল ঘোষণা, বড় জমায়েতের প্রস্তুতি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আগামী 24 ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন। নতুন দলের নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে দল ঘোষণার সর্বাত্মক প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রতিবেদন, ব্যাংক খাত ধ্বংসের খলনায়ক 3 গভর্নর এখনও অধরা।
আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার। রিজার্ভ চুরির ঘটনায় পাসপোর্ট ব্লক আতিউরের। জনসম্মুখে দেখা যাচ্ছে না ফজলে কবিরকে, আত্মগোপনে আব্দুর রউফ তালুকদার। পতিত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হয়েছে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর ছিলেন সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতের সংস্কার সাধন। যদিও এই খাত যারা ধ্বংস করেছেন তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। তাদের ধরার ব্যাপারে বর্তমান সরকারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলাম গ্রেফতারের পরে জনমনে প্রশ্ন উঠেছে, ব্যাংক খাত ধ্বংসের কারিগররা গ্রেফতার হবেন কবে? দর্শক, এই মুহূর্তে আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সাইদুরের বিরুদ্ধে 700 কোটি টাকা 9-6-এর অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের বিরুদ্ধে রিজার্ভ দিয়ে গঠন করা রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ ফান্ডের 700 কোটি টাকা 9-6 করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে এই সংক্রান্ত সব তথ্য সংস্থাটিকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। গত 26 জানুয়ারি চিঠি দেয় দুদক। চিঠিতে রিজার্ভ থেকে কোন কোন গ্রাহক বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে তার তথ্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর অভ্যন্তরীণ এবং বাহ্যিক অডিট অথবা স্পেশাল অডিট হয়ে থাকলে তার প্রতিবেদন পাঠানোর কথা বলা হয়েছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি কুয়েটে হামলার প্রতিবাদে ঢাবি ও বুয়েটে বিক্ষোভ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে পাল্টাপাল্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিসি চত্বর দিয়ে হলপাড়া হয়ে পুনরায় রাজুতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ওই কর্মসূচি। এ সময় বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আন্দোলন ও কুয়েটের ঘটনার ভিডিও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। উল্লেখ করা হয়েছে, ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেফতার আরও 506। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গ্রেফতার 1647। আমরা আরও দেখতে পাচ্ছি, অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই বিআরটি প্রকল্প নিয়ে ফ্যাসিবাদী সরকার। মত বিনিময়ে মাহমুদুর রহমান স্যার এই কথা বলেছেন। আমরা আরও দেখতে পাচ্ছি, দক্ষতার সঙ্গে পররাষ্ট্রনীতি মোকাবিলার তাগিদ। আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে র্যাব ঢেলে সাজানো হবে সাংবাদিকদের, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আরেকটি দেখতে পাচ্ছি, 29 এপ্রিল হজ ফ্লাইট শুরু। আগামী 29 এপ্রিল হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে এবং 31 মে শেষ হবে। পবিত্র হজ আগামী 5 জুন অনুষ্ঠিত হবে। সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর সাংবাদিক মাসুমার মৃত্যু। আমরা দেখতে পাচ্ছি, কুয়েটে হামলার প্রতিবাদে ঢাবি ও বুয়েটে বিক্ষোভ। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের ঢাকা নগরীতে। দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল। হৃদয় বিদারক এক ভিডিও ভাইরাল হয়েছে গত সোমবার রাতে। ফেসবুকে ছড়িয়ে পড়া চিৎকার চেঁচামেচির ভিডিও 13 সেকেন্ডের। রাতের বেলায় একটি ছোট সড়কের অপর পাশ থেকে কিছুটা দূরত্বে ভিডিওটি ধারণ করেন এক পথচারী। আরও দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের নতুন উপায় খুঁজছে ভুটান। আমরা আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, শব্দ দূষণে নাকাল ঢাবি শিক্ষার্থীরা। যানবাহনে বিরক্তিকর হর্ন থেকে বাঁচতে কান চেপে চলছেন পথচারী। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। উচ্চ শব্দ নিয়ন্ত্রণে নেই বিধিমালা, মাঝে মধ্যেই বাতিল করতে হয় পাঠদান। আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি, উত্তরার সড়কে ঝরল স্বামী স্ত্রী সহ 3 প্রাণ। আমরা দেখতে পাচ্ছি, মেট্রো রেল বন্ধের হুমকি, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের ব্যবস্থা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে না নিলে পরদিন থেকে মেট্রো রেলের সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থায়ী কর্মীরা। আরেকটি খবর দেখতে পাচ্ছি, প্রাথমিকে শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি 2 মার্চ। আরও উল্লেখ করা হয়েছে, চাকরি স্থায়ীকরণ সহ 4 দাবি শিশু বিকাশ কেন্দ্রের কর্মীদের।
প্রিয় দর্শক, আমরা এসেছি আন্তর্জাতিক প্রতিবেদনে ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আমেরিকার দখলে ভূখণ্ডের দিকে নিতে আমেরিকান প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। গত সোমবার এক বিবৃতিতে এই অঙ্গীকারের কথা জানান তিনি। আমরা আরও দেখতে পাচ্ছি, যে কারণে রিয়াদকে বেছে নিলেন ট্রাম্প। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে এবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে আলোচনার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সৌদি আরবকে। গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন কেন সৌদি আরবকে বেছে নিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আমরা আরও দেখতে পাচ্ছি, ইউক্রেন ছাড়াই সৌদিতে আমেরিকা রাশিয়ার বৈঠক। ইউক্রেনকে ছাড়াই সৌদিতে আমেরিকা ও রাশিয়ার বৈঠক। রিয়াদে মঙ্গলবার সৌদি আরবের মধ্যস্থতায় আমেরিকা রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক। আমরা আরও দেখতে পাচ্ছি, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইলনের, জানালো হোয়াইট হাউস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন টেসলার প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর নিজ প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডিওজির দায়িত্ব তুলে দেন ইলনের হাতে। ফলে প্রশাসনের অনেক বিষয়ে নাক গলাতে শুরু করেন তিনি। আমরা আরও দেখতে পাচ্ছি, কানাডায় বিমান দুর্ঘটনায় আহত 18। আরেকটি খবরে বলা হয়েছে, আমেরিকায় ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলিকে গুলি। আমেরিকার মায়াম বিচে এক ইহুদি বন্দুকধারীকে 2 ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যা চেষ্টার দায়ে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সম্পাদকীয় পাতায় চলে এসেছি মিনা রশিদের নিবন্ধ মাহমুদুর রহমানের গিরগিটি। পিনাকির ফুলকুমারী এবং মাহমুদুর রহমানের গিরগিটি দুটি হচ্ছে পিনাকির একটি বই লেখা হয়েছে ফুলকুমারী, আর মাহমুদুর রহমান স্যারের গিরগিটি নামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই নিয়ে মিনা রশিদের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, আপনারা পরবর্তীতে এটি পড়ে নেবেন। আমরা আরও দেখতে পাচ্ছি, জাতিসংঘের প্রতিবেদন আমলে নিয়ে নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। আরও উল্লেখ করা হয়েছে, অবিলম্বে বাতিল করুন অবৈধ চুক্তি, ভারত ও আওয়ামী নিয়ন্ত্রণে ইন্টারনেট। আমরা মেইলবক্সের খবরে দেখতে পাচ্ছি, সংবিধান বাতিল ও আওয়ামী লীগ নিষিদ্ধ করুন, ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করুন, তারা শক্তের বক্ত নরমের জম। অভিমতে আমরা দেখতে পাচ্ছি, বৈষম্যহীন জনপ্রশাসন প্রতিষ্ঠার উপায় লিখেছেন আমানুল্লাহ আল মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। ব্যাংক সেক্টরের বিপর্যয় ব্যবস্থা নিতে হবে এখনই, বিশ্ব নাগরিক জেনারেশন জি। এ নিয়ে একটি প্রকাশিত হয়েছে, আপনারা পরবর্তীতে এগুলো পড়ে নেবেন। দর্শক, চলে এসেছে আমার দেশের অর্থ বাণিজ্যে। চুরি টাকায় ভর্তুকি কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। চুরির টাকায় ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে বিটিএম এর সভাপতি। আমরা আরও দেখতে পাচ্ছি, এজেন্ট ব্যাংকিংয়ে আমানত 42,000 কোটি টাকা। গত এক দশকে গ্রাহক সংখ্যা ছড়িয়েছে 2,40,00,000,000। আমরা আরও দেখতে পাচ্ছি, লোকসানি এক্সচেঞ্জ হাউস দেখতে লন্ডন যাচ্ছে আইএফআইসি বোর্ড। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব। আর একটি খবরে বলা হয়েছে, ওয়ান বাই মেটলাইফ অ্যাপের পরিসর বিস্তৃতীকরণ। বিনোদনের পাতায় নতুন পরিচয়ে ফাহমিদা নবী, বাসার গানে রিজিয়া পারভিন ও দিঠি আনোয়ার। শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শিল্পকলায় 4 দিন ব্যাপী। দর্শক, নবম পাতায় স্বাস্থ্যে বলা হয়েছে, বাজাপোড়ায় হতে পারে ক্যান্সার, স্ট্রোক। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা পড়ে নেবেন। ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করার সঠিক পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্যালিয়েটিভ কেয়ার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায়। উল্লেখ করা হয়েছে, তিস্তা বাঁচাও কর্মসূচিতে তারেক রহমান, ভারত পানি না দিলে বিএনপি জাতিসংঘে যাবে। তিস্তার পানি ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার রংপুরের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, স্বৈরাচার সরকার ভারতের কাছে তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি, যে কারণে উত্তরাঞ্চলের তিস্তা এলাকা
মরুভূমি হতে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানি হিস্সা আদায়ে জাতিসংঘের কাছে যাবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। গতকাল মঙ্গলবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচি ও জনতার সমাবেশে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দর্শক, আরও দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত বেইজিং। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত বেইজিং। আমরা এখন বাংলাদেশ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছি। চীন মনে করে যত দ্রুত সম্ভব তিস্তা পাড়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত। আমরা আরও দেখতে পাচ্ছি শেষ পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণে বেকায়দায় ইউরোপের নিরাপত্তার গ্যারান্টর থাকতে অস্বীকৃতি। ফ্রান্সে ইউরোপীয় নেতাদের বৈঠক। আমরা আরও দেখতে পাচ্ছি মেয়াদ বাড়ল 5 সংস্কার কমিশনের। আরও উল্লেখ করা হয়েছে সাংবাদিকদের মাহফুজ আলম শেখ মুজিবের আমলেই গুম ও আয়নাগর শুরু। আমরা আরও দেখতে পাচ্ছি অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন। সমাবেশে ডক্টর শফিকুর রহমান। ধৈর্যের পরীক্ষা না নিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আরও দেখতে পাচ্ছি সরকারের মূল লক্ষ্য হাসিনাকে এনে বিচার করা। সংবাদ সম্মেলনে প্রেস সচিব। আমরা আরও দেখতে পাচ্ছি তরুণ পাঠকদের পছন্দের তালিকায় কবিতার বই। হাসিনার ফেসিবাদ নির্বাসন থেকে দেখা মাহমুদুর রহমানের একটি বই প্রকাশিত হয়েছে, আপনারা পড়ে নেবেন। জুলাই বিপ্লব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংসতা ক্ষুব্ধ করেছিল আলিফকে। 5 আগস্ট যাত্রাবাড়িতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে গিয়ে শহীদ হন। বাবার ইচ্ছা ছিল ছেলেকে বিদেশে লেখাপড়া করানোর। ছররাগুলিতে আহত হয়েও পিছু হটেননি আলিফ। শহীদ মুনতাসির রহমান আলিফ। আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি সরকারের মূল লক্ষ্য হাসিনাকে এনে বিচার করা। সংবাদ সম্মেলনে প্রেস সচিব আমরা পড়েছিলাম। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।